সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা WBH এর টেস্ট পেপারের অঙ্কের যে সাজেশন রয়েছে সেই সাজেশনের 2 এর যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করতে চলেছি। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই 2 এর প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় 20 নাম্বার থাকছে, তাই তোমাদেরকে অবশ্যই এটি খুব ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। আর তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই খাতা আর কলম নিয়ে বসে যাও। প্রতিটি উত্তর হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা কিন্তু ভিডিওটিকে থামিয়ে খাতায় এগুলি নোট করে নেবে। তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। আশা করি ভিডিওটি তোমাদের অনেক বেশি উপকারে আসবে, কারণ এই প্রশ্নগুলি যদি নাও থাকে তবে এই ধরনের প্রশ্নগুলি আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। প্রথম প্রশ্নটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করি। অর্থাৎ আমাকে জিজ্ঞেস করেছে বার্ষিক সুদের হার কত হলে, এই ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করেছে আর কত হবে। আমরা জানি আই সমান সমান PTR/100, যেখানে আই বলেছিলাম সুদ, আই ছিল সুদ, পি ছিল আসল, আসল অর্থাৎ যে টাকাটা ব্যাংকে জমা দেওয়া হয়, টি ছিল সময় বা এটা আমরা বছরে লিখি, আর আর ছিল সুদের হার। এবার এই ক্ষেত্রে আমাকে বলে দিয়েছে সুদ আসলের 8/25 অংশ, অর্থাৎ সুদ কি হবে, আসল এর মানে গুণ 8/25 অংশ সমান সমান আসল আমরা জানি না পি, সময় কিন্তু এখানে বলে দিয়েছে 4 বছর, আমি এখানে 4 দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম, নিচে 100। এবার আমাকে এই ক্ষেত্রে কি করতে হবে, আর এর মান বের করতে হবে। আর এর মান কি করে আমরা বের করব, তাহলে আর সমান সমান কি হবে, এই পাশে যা ছিল সেটা আমি লিখে দিলাম, আর বাদ দিয়ে বাকি যে অংশটুকু রয়েছে সেগুলিকে আমি এই সাইডে পাঠাচ্ছি। তো সাইড চেঞ্জ করলে কি হবে, সবগুলোই উল্টে যাবে। তো 100 হয়ে গেল উপরে, আর নিচে হয়ে যাবে পি ইন্টু 4। তো আমি পি কেটে দিলাম, 25 দিয়ে কাটছি, 5 5 25, 5 2 10, 0, 5 4 20, এই 4 4 কেটে দিলাম, তো আমার কিন্তু শুধু পড়ে থাকলো 8। তাহলে সুতরাং এই ক্ষেত্রে আমার সুদের হার কত হয়ে গেল, সুদের হার 8%। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 246 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সূত্রটি হলো এ সমান সমান পি ইন্টু 1+r/100 তার পাওয়ারে n। এই ক্ষেত্রে এ হলো সুদে আসলে, অর্থাৎ সুদ আর আসল যা যোগ করে যা হবে সেটি হলো এর মান, পি আমরা জানি আসল আর সুদের হার, আর এন হলো এই ক্ষেত্রে সময়। তো আমরা এর বদলে এখানে লিখেছি সুদ যোগ আসল, কারণ এ মানে সুদে আসলে। তো পি 1+r/100 পাওয়ারে n। এবার আমি মানগুলো বসিয়ে দিই। এই ক্ষেত্রে আমার সুদের মান বলে দিয়েছে 246 টাকা, পি আমরা জানি না, সুদের হার বলেছে 5, নিচে 100 দিলাম আমি, উপরে 2, এখানে 5 আর 100 কাটাকাটি যাবে, 5 একে 5, 2 এ 0, তাহলে পি প্লাস 246 পি, আর এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত হবে, 20, আর একে 21, তো 21/20, স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে কত হচ্ছে পি প্লাস 246, এটা স্কোয়ার করে দিলে 441 পি/20। এবার আমাকে যেহেতু পি এর মান বের করতে হবে, তো এই পিটাকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি। তো ওই পাশে চলে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, সরি এটা 20 না, 20 স্কোয়ার, এটা 400 হবে, 400 মাইনাস পি 246, এটা বিয়োগ করলে 400 লসাগু, 441 পি মাইনাস 400 পি সমান সমান 246। তো আমরা যদি দিকে করি, এটা বিয়োগ করলে হচ্ছে 41 পি/400, আর এটা 246।
এই ক্ষেত্রে পি কত হয়ে যাচ্ছে 246, এই পাশেরটা ওই সাইডে চলে গেলে কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে, তো 400/41। এটা আমরা দেখতে পাচ্ছি 6 দিয়ে চলে যায়, তাহলে এটা গুণ করে দিলে 6 4 24 00, তাহলে এই ক্ষেত্রে আসল হয়ে গেল 2400 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করে নিয়ে বা থামিয়ে নিয়ে তোমরা খাতায় লিখে নেবে। পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, একটি যন্ত্রের মূল্য প্রতি বছর নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয় অর্থাৎ কমে যায়। 2019 সালে এবং 2020 সালে যন্ত্রটির মূল্য যথাক্রমে 25,000 টাকা এবং 19,360 টাকা হলে যন্ত্রটির বার্ষিক অপচয়ের হার কত? এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2019 সালে যন্ত্রটির মূল্য ছিল 25,000 টাকা। 2020 সালে কত হয়েছে সেটি 19,360 টাকা। তাহলে মূল্য হ্রাস কত হয়েছে, মানে কমেছে কত, সেটা আমরা বিয়োগ করে দিলেই পাবো। 25,000 বিয়োগ 19,360 বিয়োগ করলে হচ্ছে 5,640 টাকা। এবার আমাকে বলছে বার্ষিক অপচয়ের হার, হার মানে কিন্তু শতকরা বের করতে হবে। তাহলে অপচয়ের হার কত, আমাকে দেখতে হবে হ্রাস কত হয়েছে। হ্রাস হয়েছে 5,640 টাকা। কত টাকার মধ্যে, আগে মূল্য ছিল 25,000 টাকা, তবে 25,000 দিতে হবে আমাকে নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। আমি যদি কাটাকুটি করি, দুটি শূন্য দুটি শূন্য, এটা ক্যান্সেল করে দিলাম, আর তাহলে উপরে হয়ে গেল 564, নিচে 25। এটাকে যদি আমরা ভাগ করে দিই, ভাগ করে দিলে পাচ্ছি 22.56%। আমাদের সঠিক উত্তর কিন্তু হবে 22.56%। পরের প্রশ্নটি দেখছি আমরা, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ অপেক্ষা 70 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল? আমরা জানি মূলধনের যেটি অনুপাত সেটি কিন্তু লাভ্যাংশের অনুপাত হয়ে থাকে। তাহলে আমি বলতে পারি 3 জনের লাভের অনুপাত বা লাভ্যাংশের অনুপাত কত হবে 3:8:5। আর এমন যদি অনুপাত দেওয়া থাকে আমরা কিন্তু তাদের পরিমাণগুলো ধরে নিতে পারি। তো আমরা লিখি, ধরি প্রথম জনের লাভ্যাংশ 3x টাকা, সুতরাং দ্বিতীয় জনের লাভ্যাংশ কত হবে 8x টাকা, এবং তৃতীয় জনের লাভ্যাংশ হয়ে যাবে কিন্তু 5x টাকা। এবার আমার প্রশ্নে কি বলে দিয়েছে, প্রশ্নানুসারে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি অপেক্ষা 70 টাকা কম। তো প্রশ্নে বলে দিয়েছে প্রশ্নানুসারে প্রথম ব্যক্তির যে লাভ সেটি তৃতীয় ব্যক্তির থেকে 70 টাকা কম, অর্থাৎ তৃতীয় ব্যক্তির 5x, তার থেকে যদি আমি প্রথম ব্যক্তির 3x বিয়োগ করি সেটা হবে আমার 70 টাকা। বিয়োগ করলে 2x সমান সমান 70। এই ক্ষেত্রে x এর ভ্যালু হয়ে যাচ্ছে 35, বা তোমরা করে নিতে পারো এটা 70/2 কাটাকাটি করে 35। তো এই ক্ষেত্রে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 35 টাকা। এবার আমাকে জিজ্ঞেস করেছে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল। তো মোট লাভ কত, মোট লাভ এই ক্ষেত্রে হয়ে যাবে 3x 8x আর 5x প্লাস করে দিতে হবে। তাহলে 3x প্লাস 8x প্লাস 5x আমরা যদি করে থাকি 16x টাকা।
এই ক্ষেত্রে আবার 16 এক্স এর মান পেয়ে গিয়েছে আমরা 35। তাহলে গুণ করলে কত হচ্ছে 5 6 30, হাতে আছে 3, 6 3 18, 18 5 23, 23 3 26, 2 3 1 3 আর 2 5, 560 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যদি এক্স বাই ওয়াই সমানুপাতিক এক্স প্লাস ওয়াই হয় এবং ওয়াই বাই এক্স সমানুপাতিক ওয়াই মাইনাস এক্স হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধ্রুবক। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কিন্তু জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমার যেটা কিন্তু প্রশ্নে দেওয়াই আছে, তাহলে আমাদের এটা খুবই সোজা। কি করতে হবে, শুধুমাত্র যে সমানুপাতিক চিহ্নগুলি রয়েছে এই সমানুপাতিক চিহ্নগুলিকে উঠিয়ে আমাকে ধ্রুবক নিয়ে নিতে হবে। তো এক্স বাই ওয়াই এই সমানুপাতিক চিহ্নটা ওঠালে একটা ধ্রুবক নিতে হয়, সেটাকে আমি নিলাম k1, এটা এক্স প্লাস ওয়াই, এবং পরেরটাই কি বলে দিয়েছিল ওয়াই বাই এক্স সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। এই ক্ষেত্রে একই ধ্রুবক নেওয়া যাবে না, আমরা আলাদা ধ্রুবক নেব। তো এই ক্ষেত্রে নিলাম আমি k2 এক্স মাইনাস ওয়াই। তো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়ে যাচ্ছি, k1টা যদি ওই সাইডে চলে যায় তাহলে সেটা নিচে হয়ে যাবে, অর্থাৎ k1 ওয়াই। এই ক্ষেত্রেও সেম, এক্স মাইনাস ওয়াইয়ের মান হয়ে যাবে ওয়াই, k2টা ওই সাইডে চলে গেলে নিচে হবে k2 এক্স। এবার আমাকে প্রশ্নে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এই ক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বসিয়ে দিই, এক্স বাই k1 ওয়াই, আর এক্স মাইনাস ওয়াইয়ের মান হলো ওয়াই বাই k2 এক্স। ওয়াই ওয়াই কাটা, এক্স এক্স কাটা, তো পরে থাকছে 1 বাই k1 k2, যেটি কি ধ্রুবক, কারণ এখানে 1ও ধ্রুবক আর k1 k2ও ধ্রুবক। তো আমরা এটা বলে দিতে পারলাম ধ্রুবক। আমার কিন্তু প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটিকে পজ করে তোমরা লিখে নাও। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি কিন্তু বলে দিয়েছে 3x স্কোয়ার প্লাস 12x ইকুয়ালস টু 2px মাইনাস 6 সমীকরণের বীজদ্বয়ের সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে বীজদ্বয়ের গুণফল কত। যখনই এরকম টাইপের দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে আর বীজ নিয়ে কিছু জিজ্ঞেস করবে, সবসময় আমাকে কিন্তু চেষ্টা করতে হবে সমীকরণগুলিকে এই আকারে সাজানোর, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তো সেই আকারে তো প্রশ্নে সাজিয়ে দেওয়া নেই, তো আমরা সেই আকারে সাজানোর চেষ্টা করি। তো প্রথমে দেওয়া আছে, যা দেওয়া আছে আমরা লিখে নিই, 3x স্কোয়ার 12x, এটা যদি গুণ করে দেই তাহলে কি হবে 2px, আর এটা 2 6 12p। যেহেতু সমান সমান চিহ্নের ওই পাশে শূন্য রাখতে হবে, তো আমি এদিকে নিয়ে চলে আসি। তাহলে 3x স্কোয়ার, এটা যদি এইদিকে আসে বিয়োগ হয়ে যাবে, আমি x কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা 12, 2pটা দিকে চলে গেলে কি হবে মাইনাস 2p। যেহেতু দুটোর মধ্যে x ছিল, তো আমি ব্র্যাকেট দিয়ে x দিয়ে দিলাম, আর মাইনাস 12pটা এদিকে আসলে প্লাস 12p সমান সমান 0। তো আমার কিন্তু এই আকারে সাজানো হয়ে গেল। এবার আমায় প্রশ্নে বলে দিয়েছিল বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট। এই অঙ্কের মধ্যে আমার যে সূত্রগুলি কাজে লাগবে আমি একবার বলে দিচ্ছি। দুটি সূত্র রয়েছে। বীজদ্বয়ের সমষ্টি, মানে দুটি বীজ যদি আলফা আর বিটা হয়, দুটি বীজ আলফা ও বিটা হলে, কোনো দ্বিঘাত সমীকরণে যদি দুটা বীজ আলফা আর বিটা হয়, তবে আলফা প্লাস বিটা হয় মাইনাস বি বাই এ, আর এদের গুণফল আলফা ইন্টু বিটা হয় সি বাই এ। এবার আমাকে এই ক্ষেত্রে বলে দিয়েছে বীজ দুটি সমান ও বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে যদি আমরা এই সমীকরণে মান বসাই, একটি বীজ তো আলফা, আরেকটি বীজ কি বলে দিয়েছে সমান, মানে একই হবে, আর বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে মাইনাস আলফা হবে, আর এটা মাইনাস বি বাই এ। তো এটা তো এই ক্ষেত্রে বিয়োগ করলে দিকে শূন্য হয়ে গেল। এবার এইটা হলো এ, এখানে এই মানটা হলো বি এর মান, এটা সি। তো বি এর জায়গায় কত দেওয়া আছে 12 বিয়োগ
2p, আর নিচে a এর জায়গায় দেওয়া আছে 3। তো আমরা যদি এটা সমাধান করি তাহলে -12 -2p, 3টা শূন্যর সাথে গুণ হয়ে গেলে শূন্যই হবে, মাইনাস চলে গেল ওইদিকে, তাহলে 12 - 2p 0, -2p, 12টাও যদি ওইদিকে চলে যায় -12, মাইনাস মাইনাস কাটা, এই ক্ষেত্রে p সমান সমান 12, 2টা ওইদিকে গেলে নিচে, 2 6 12, এই ক্ষেত্রে p এর মান হয়ে গেল কিন্তু 6। আমি এই ভিডিওতে সম্পূর্ণ কিন্তু বিশ্লেষণ করতে পারবো না, তাই যতটুকু বিশ্লেষণ করা সম্ভব বা বোঝানো সম্ভব ততটুকু আমি বলে দিচ্ছি। যাদের একটু অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু একটা একটা করে লাইন বাই লাইন নিজে করো, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে আশা করি। তো এই ক্ষেত্রে আমার পি এর মান বেরিয়ে গেল 6, কিন্তু আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করেছিল বীজ দুটির গুণফল। তো বীজ দুটির গুণফলের সূত্র আমরা লিখিয়েছি, একটু উপরেই লিখলাম, বীজ দুটির গুণফলের সূত্র হলো c/a। তো এই ক্ষেত্রে c দেওয়া আছে 12p আর a দেওয়া আছে 3। তো আমরা যদি মান বসিয়ে দিই তাহলে 12p এর মান পেয়ে গেছে 6, নিচে 3, 3 2 6, তাহলে 12 দুগুণে 24, আমার উত্তর হয়ে গেল 24। পরের প্রশ্নে বলেছে √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এর মধ্যে কোনটি বৃহত্তর। এই টাইপের যদি দেওয়া থাকে আমরা কিন্তু সরাসরি দেখে কখনোই বলতে পারবো না এদের মধ্যে কোনটি বড়। তো আমাকে কি করতে হবে, সবার আগে এই যে দুটো রাশি দেওয়া আছে, প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, আমরা এদেরকে বর্গ করে দেব। বর্গ করে দেখব, তাহলে আমার সুবিধা হবে কি, রুটগুলো ক্যান্সেল হয়ে যাবে। তো আমি প্রথম রাশি করলাম আর এই সাইডে দ্বিতীয় রাশি করছি। প্রথম রাশির যদি বর্গ করি, √15 যোগ √3 তার স্কোয়ার করলে এখানে আমাদের সূত্র পড়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 15 রুট আর স্কোয়ার ক্যান্সেল হচ্ছে 15, এটা হচ্ছে 2 √15 3 45, আর এটা 3, তাহলে হলো 18 প্লাস 2 √45। একই রকমভাবে যদি আমরা দ্বিতীয় রাশিটিকে করে থাকি বর্গ, তবে এরও একই সূত্র দ্বারা কি পাচ্ছি, √10 স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা 10, আর এটা 2 8 10 80, আর এটা 8। তো এই ক্ষেত্রে হচ্ছে কিন্তু 18 প্লাস 2 √80। তো আমি যদি এই দুটিকে কম্পেয়ার করি বা তুলনা করে দেখি, এখানেও 18 এখানেও 18, 2 2 মিলে গিয়েছে, এখানে √45 রয়েছে, এখানে √80 রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু এটি বড়, √80 বড়। তো লিখব যেহেতু √45টা থেকে √80 বড়, তাহলে সুতরাং কি হবে, এই ক্ষেত্রে দ্বিতীয় রাশি কিন্তু বড়, তাহলে বৃহত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি 3 - 5x/x প্লাস 3 - 5y/y প্লাস 3 - 5z/z = 0 হলে 1/x 1/y 1/z এর মান কত হবে। তো এইটিও কিন্তু অনেক সোজা অঙ্কই বলতে পারো তোমরা, শুধু আমাদেরকে কি করতে হবে, এদেরকে আলাদা করে দিতে হবে। কি করে আলাদা করব, 3/x মাইনাস 5x/5, প্রথম যে ভগ্নাংশটা ছিল আমি সেই ভগ্নাংশটাকে শুধু আলাদা করে দিয়েছি। একই রকমভাবে প্রতিটাতেই কাজ চালাবো, তাহলে দেখতে পারবে তোমাদের কিন্তু এটি অনেক সোজা হয়ে যাচ্ছে। এখানে x x কেটে গেল, y y কেটে গেল, z z কেটে গেল। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, 3/x 3/y আর 3/z,
এবার এখানে দেখছি এখানে শুধু 5 পড়ে আছে, এখানেও 5 পড়ে আছে, এখানেও 5 পড়ে আছে। তো সেটিকে সবগুলিকে যদি আমি ডান সাইডে নিয়ে চলে যাই, বিয়োগগুলো যোগ হয়ে যাবে 5 যোগ 5 যোগ 5। তো এখানে সবার উপরে কিন্তু 3 রয়েছে, এখানেও 3, এখানেও 3, এখানেও 3। আমরা 3 কমন নিয়ে নিলাম। 3 কমন নিলে 1/x 1/y প্লাস 1/z, আর এখানে যোগ করলে হয়ে যাচ্ছে 15। তো 1/x প্লাস 1/y প্লাস 1/z কত হচ্ছে? 3 এই পাশে গুণ রয়েছে, ওই পাশে চলে গেলে ভাগ হবে। তো 3 দিয়ে দিলাম নিচে, কাটাকাটি করে হয়ে গেল আমার 5। অনেক সোজা ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটিকে পজ করে লিখে নাও। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে বলে দিয়েছে a প্লাস বি ইজ টু রুট এ বি ইকুয়ালস টু 2:1। এই টাইপের যখনই থাকবে, আমরা বলেছিলাম রুট থাকলে আমাকে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তার আগে a প্লাস বি ইজ টু মানে কি নিচে হবে, তো নিচে দিয়ে দিলাম এ বি, আর এটা 2:1 মানে 2/1। যেহেতু আমরা বলেছিলাম দুদিকেই বর্গ করতে হবে, তো আমরা দুদিকে স্কোয়ার করে দিচ্ছি। আমরা এখানে লিখবো যে উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই, এটাকে ব্র্যাকেটে লিখে দিলাম। তো উভয় দিকে বর্গ করলে কি হচ্ছে? উপরে হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে স্কোয়ার আর রুট কেটে গিয়েছে, শুধু উপরে রইল এ বি। আর এখানে 2 স্কোয়ার 4, এখানে 1। এবার এটাকে যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে কিন্তু অনেকটা আমার সোজা হয়ে যাচ্ছে। কোনাকুনি গুণ করলে 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে এ প্লাস বি হোল স্কোয়ার, আর 4-এর সাথে এ বি গুণ করলে হয়ে যাবে 4ab। এবার কি করব আমরা? এ প্লাস বি হোল স্কোয়ার, 4ab-টাকে এদিকে নিয়ে চলে আসলে হয়ে যাবে -4ab সমান সমান 0। এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের 0। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল 0। তো এই ক্ষেত্রে এ মাইনাস বি কত হবে? স্কোয়ারটা ওইদিকে চলে গেলে 0 রুট করি স্কোয়ার করি যাই করি সেটা 0ই হবে। তাহলে এ মাইনাস বি হয়ে গেল 0। এবার আমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করেছিল? এ ইজ টু বি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে? এ বিটা ওইদিকে চলে গেলে মাইনাস বিটা হয়ে গেল প্লাস বি। তাহলে এ আর বি তো সমান সমান, সমান সমান হলে তাদের অনুপাত কি হবে? 1:1। সঠিক উত্তর হয়ে গেল। অনেক সোজা ছিল। ভিডিওটিকে পজ করে তোমরা আবার করে নাও। এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি আবার। পরের প্রশ্নটি কিন্তু একটু ঝামেলাযুক্ত। কি বলেছে? এক্স প্লাস 2/y ইকুয়ালস টু 4/3, ওয়াই প্লাস 1/x ইকুয়ালস টু 9/2। আর জিজ্ঞেস করেছে এক্স কিউব ওয়াই কিউব, এখানে 8 দেওয়া আছে আর এক্স কিউব ওয়াই কিউব। 8 মানে তো আমরা বুঝতে পারছি যে এটা 2 এর কিউব হবে, যেহেতু কিউব কিউব দেওয়া আছে। তো আমরা কি করি এই ক্ষেত্রে বাঁ দিকের গুলো বাঁ দিকে গুণ করে নিই। বাঁ দিকে কি আছে? এক্স প্লাস 2/y, আর এখানে বাঁ দিকে কি আছে? ওয়াই, পরেরটায় ওয়াই প্লাস 1/x। যেহেতু বাঁ দিকে গুণ করলাম এই দুটো সমীকরণের, তো ডান দিকের গুলো গুণ করতে হবে। ডান দিকে আছে 4/3 আর এটা 9/2। এখানে আমরা কাটাকাটি করতে পারি, 2-2 4, 3-3 9। এই ক্ষেত্রে এবার আমাকে গুণ করে দিতে হবে। গুণের যা নিয়ম ছিল, এটা দিয়ে বাকি দুটোকে করলাম এদিকের, একই রকমভাবে এটা দিয়েও করতে হবে, এটা দিয়েও করতে হবে। তো গুণ করলে এক্স ওয়াই, পরেরটা হচ্ছে এক্স ইন্টু 1/x, এটার সাথে গুণ করলে 2/y ইন্টু ওয়াই, আর পরেরটা গুণ করলে 2/y গুণ 1/x। এটা কাটাকাটি করে পরে এখানে রয়েছে 6, এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এক্স ওয়াই প্লাস 2/2/x ওয়াই, আর এখানে তো পড়ে আছে 1, আর এখানে পড়ে আছে 2 মানে 3। তো 3টা দিকে যোগ ছিল, ওইদিকে চলে গেল, আমি ডান দিকে একবারে নিয়ে চলে গেলাম, বিয়োগ হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা পেলাম এক্স ওয়াই প্লাস 2/x ওয়াই, এটা এখানে করলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 3। এবার আমাকে প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8/x কিউব ওয়াই কিউবের মান কত? তো আমরা এটাকে যদি একটু সাজাই, কিভাবে সাজাতে পারি? এটাকে লিখতে পারি এক্স ওয়াই তার কিউব, আর এটা লিখতে পারি 8 মানে কি 2/x ওয়াই তার কিউব। এটা আবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এবার তোমরা যারা জানো না এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, আমি লিখে দিচ্ছি।
এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এই ক্ষেত্রে কি হবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 2/x প্লাস ওয়াই মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি তার সাথে এ প্লাস বি। তো আমরা যদি মান বসাই, এটার মান আমরা এখনই করে নিলাম 3, তাহলে এটা হয়ে গেল 3 তার কিউব এক্স ওয়াই কাটা 6 ইন্টু এটার মান 3, তাহলে এটা কিউব করলে 3 কিউব 3 3 9 3 27, এটা বিয়োগ করলে 18, তো বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 9। তো আমার সঠিক উত্তর হয়ে গেল 9। পরের প্রশ্ন বলে দিয়েছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ স্পর্শকের জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তো আমরা দেখতে পাচ্ছি যে দুটি বৃত্ত রয়েছে এই ক্ষেত্রে যারা পরস্পরকে ছেদ করেছে, এদের সাধারণ জ্যা মানে যে জ্যাটি দুটো বৃত্ত দিয়ে থাকবে, যে এই জ্যাটার কথা বলেছে আমাকে, এটা বলে দিয়েছে 12 সেন্টিমিটার, এটা বলেছে 12 সেন্টিমিটার। এবার বলছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের সংযোজক বা কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে আর এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে, আমাকে কিন্তু জিজ্ঞেস করেছে এই দূরত্বটা কত হবে। তো আমরা যদি এটা যোগ করে দেই, এখানে দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাই না? আমাকে বলে দিয়েছে গোটা সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তো সম্পূর্ণটা যদি 12 হয়, এক একটা পার্ট কত করে হবে, এগুলো সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মানে সমান সমান। তো এখানে এটা হবে 6, এটাও হবে 6, তো এটা কিন্তু 6, আর এটা হলো বৃত্তের কি ব্যাস, আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে থাকে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের দৈর্ঘ্যের ব্যাসার্ধের প্রশ্নে বলে দিয়েছে, তো এটা হলো 10। আমাকে বের করতে হবে এটা কত। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি আমরা, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই ক্ষেত্রে এটা সমকোণ এখানে, তার মানে 10 হলো অতিভুজ, তো এটা 10-এর স্কোয়ার সমান সমান 6-এর স্কোয়ার প্লাস ভূমি, বা আমরা যাই বলি এক্সও দিতে পারি, তো এটা ভূমি স্কোয়ার। এই ক্ষেত্রে ভূমি স্কোয়ার কত হচ্ছে, এটাকে আমি যদি ওই সাইডে নিয়ে চলে যাই তাও বিয়োগ হয়ে যাবে, 10-এর স্কোয়ার 100 আর 6-এর স্কোয়ার 36, যেহেতু সাইড চেঞ্জ করলো বিয়োগ হয়েছে, তাহলে ভূমি কত হয়ে যাচ্ছে, স্কোয়ারটা ওই পাশে গেলে রুট, আর এটা বিয়োগ করলে হয়ে গেল 64, 64 রুট করলে কত হবে 8 8 64, তো 8। এবারে যে ভূমি এইটুকু পার্ট আমরা পেলাম 8, আর এখানেও সেম এতটা রয়েছে, এটাও হবে 8। তাহলে আমার জ্যা দুটির কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে, সুতরাং কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব 8 যোগ 8 সমান সমান 16 সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্তের এমএন জ্যা আর এস ব্যাসের সমান্তরাল। তো একটা বৃত্ত আছে, সেই বৃত্তের একটা কেন্দ্র থাকবে, কেন্দ্র দিয়ে যে রেখা যায় সেটি হলো ব্যাস, আর এস আমি করে দিলাম ব্যাস, তার সমান্তরালে বলেছে এমএন একটা জ্যা দিয়েছি যেটা আর এস ব্যাসের সঙ্গে সমান্তরালভাবে আছে, কোণ এম আর এন বলে দিয়েছে 40 ডিগ্রি, এটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে এই কোণটা 40 ডিগ্রি। এবার আমাকে বলেছে আর এন এম কত, আর এন এম অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত, যেটা আমি এক্স দিয়ে লিখেছি। তো আমরা যেই কোণটা জানি না সেটাকে এক্স ধরে নিলাম। এবার আমরা জানি যে দুটো সরলরেখা যদি সমান্তরাল থাকে আর এখানে একটা যদি ভেদক থাকে, তো একান্তর কোণগুলো যেগুলো জেডের মতো দেখতে হয় সেই কোণগুলো সমান হয়। তো এই ক্ষেত্রে এই কোণটা যদি এক্স হয়ে থাকে তো এই কোণটাও কি হবে, এক্স হবে। আবার আমরা জানি একটা উপপাদ্য ছিল অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্থাৎ যদি একটা ব্যাস থাকে তার উপরে যদি কোনো কোণ হয় সেটা 90 ডিগ্রি হয়ে থাকে, তাই এই কোণটা হয়ে গেল আমাদের কিন্তু 90 ডিগ্রি। এবার আমরা দেখতে পাচ্ছি যে এম আর এস এন একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রেই কিন্তু কি হয়ে থাকে,
সবগুলি কোণের সমষ্টি 360 ডিগ্রি, আর বৃত্তস্থ চতুর্ভুজ হলে তার বিপরীত কোণগুলির সমষ্টি হয়ে থাকে 180 ডিগ্রি। যেহেতু আমরা নিচে লিখছি, যেহেতু এম আর এস এন একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কি হবে, বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কোণ আর যোগ কোণ এন সমান সমান 180। এই ক্ষেত্রে আর এর মান বলেছে আমার 40 প্লাস এক্স, আর এন এখানে কত আছে, এক্স প্লাস 90, এটা 180। আমরা যদি সমাধান করি তাহলে কত পাবো, এখানে এটা 2x আর যোগ করলে 130, এটা 180, 2x 130টা ওইদিকে চলে গেলে বিয়োগ করতে হবে, 180 বিয়োগ 130, তাহলে 2x সমান সমান বিয়োগ করলে হচ্ছে 50, x এর মান 50কে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ দুইটা ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ করলে পাচ্ছি 25 ডিগ্রি। তো অনেক সোজা, আমার কোণের কোণ আর এন এম হয়ে গেল 25 ডিগ্রি। সুতরাং কোণ আর এন এম সমান সমান 25 ডিগ্রি। ঝটপট সবাই লিখে নাও। পরের প্রশ্নটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ত্রিভুজ এবিসি এর এবিসি কোণটি 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, আমরা টুকটুক করে একটা সুন্দর করে সমকোণী ত্রিভুজ আঁকিয়ে ফেলি। সমকোণী ত্রিভুজ আঁকিয়ে দিলাম। আঁকানোর পর আমাকে কি বলে দিয়েছে, বি বিন্দুতে 90 ডিগ্রি, বি বিন্দুতে 90 ডিগ্রি দিয়ে দিয়েছি, আর আমাকে বলেছে বিডি এসির ওপর লম্ব, বি থেকে ডি অবধি একটা লম্ব অঙ্কন করলাম যেটা এসির উপরে লম্ব। আমরা জানি এরকম টাইপের যদি কোনো ছবি থাকে, একটা উপপাদ্য ছিল কিন্তু, যে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপরে যদি লম্ব অঙ্কন করি তাহলে ত্রিভুজগুলি কি হয়, পরস্পর সদৃশ। এবার আমাকে প্রশ্নে কি কি দেওয়া আছে, এ বি এর মান বলেছে 6 সেন্টিমিটার, বিডি এর মান বলে দিয়েছে 3 সেন্টিমিটার, সিডি বলে দিয়েছে আমাকে 5.4 সেন্টিমিটার, বিসি এর দৈর্ঘ্য আমাকে জিজ্ঞেস করেছে কি। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ত্রিভুজগুলো হবে সেগুলো কি হবে, পরস্পর সদৃশ। তো আমরা যদি নেই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে, এবিডি এর ক্ষেত্রে 6 কি, এটাও 90 ডিগ্রি, 6 হলো অতিভুজ আর 3 হলো ভূমি। তো অতিভুজ বাই ভূমি করেছি, তাহলে যে এইখানে যে ত্রিভুজটি পড়ে রয়েছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজেরও কি করতে হবে, অতিভুজ বাই ভূমি। তো এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হলো অতিভুজ, তার মানে এখানে এক্স হলো অতিভুজ, আর ভূমি কত হবে 5.4, নিচে দিলাম আমি 5.4। এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে, এটা হলো ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে। তো এটা আমি কি করে পাবো, এখান থেকে কোণাকুণি যদি গুণ করে দেই, কোণাকুণি গুণ করলে পাবো 3x, আর এটা গুণ করলে 6 ইন্টু 5.4। এই ক্ষেত্রে x সমান সমান কত হয়ে যাচ্ছে, 6 ইন্টু 5.4, 3টা ওই পাশে চলে গেলে হয়ে যাবে নিচে 3 দুগুণে 6, সরি 3 দুইয়ে 6, আমার গুণ করে দিলে হবে 2 5 10, 2 4 8 এত সেন্টিমিটার। আমাকে কিন্তু এখানে একবার লিখে দিতে হবে উপপাদ্যটি, যে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব অঙ্কন করলে যে ত্রিভুজগুলি উৎপন্ন হয় সেটি পরস্পর সদৃশ। এখানে কিন্তু এই লাইনটি লিখে নিয়ে তারপর আমরা এটা করব। তোমরা ভিডিওটিকে পজ করে এটি লিখে নেবে। পরের প্রশ্নে বলে দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি, সিডি বৃত্তের একটা জ্যা, আমাকে এখানে একটা ব্যাস বলে দিয়েছে এবি, তো এখানে এ দিলাম আমি, বি দিলাম, আরেকটা বলেছে সিডি একটা জ্যা, এদেরকে যদি আমি বৃত্তের বাইরে বর্ধিত করে দিই তাহলে ওরা একটা বিন্দুতে গিয়ে ছেদ করে, সেই বিন্দুটিকে বলে দিয়েছে কিন্তু ই। এবার আমায় বলে দিয়েছে এ ও ডি 140 ডিগ্রি, এটা যদি কেন্দ্র হয় ও, এ ও ডি এই কোণটির মান বলেছে 140 ডিগ্রি। আর কি বলে দিয়েছে, ও এসি অর্থাৎ ও এ সি এই কোণটির মান 50 ডিগ্রি। আমাকে জিজ্ঞেস করেছে
বিইডি এর মান কত, বিইডি অর্থাৎ এই কোণটির মান কত হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি এখানে এটাকে যুক্ত করে দিতে পারি। তাহলে এখানে একটা ত্রিভুজ হয়ে গেল এওসি। এই ত্রিভুজের ক্ষেত্রে এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তাদের সাথে যে সংলগ্ন কোণগুলি থাকে সেগুলিও সমান হবে। তো এটাও কত হয়ে যাবে, 50 ডিগ্রি। আবার এখানেও আরও একটা ত্রিভুজ হয়ে গেছে। এই ত্রিভুজের ক্ষেত্রে এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এটা যদি এক্স হয় এটাও কি হবে, এক্স। তো এই ক্ষেত্রে আমরা চতুর্ভুজ এ ও ডিসি থেকে কি পাচ্ছি, আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 50 প্লাস 50 প্লাস এক্স প্লাস এক্স প্লাস 140 সমান সমান 360 করে দিলাম। এখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব। তাহলে এটা 2x, 50 50 100, এটা 240 সমান সমান 360। এখান থেকে 2x 240 ওই সাইডে গেলে বিয়োগ করতে হবে। তাহলে 360 বিয়োগ 240, তাহলে 2x বিয়োগ করলে হচ্ছে 120। এক্সের মান হয়ে গেল 120/2, কাটাকাটি করলে 60 ডিগ্রি। তাহলে আমি এই ক্ষেত্রে এক্সের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। তো এইটা যদি 60 ডিগ্রি হয়, আমার এই কোণটা কত হয়ে যাবে, এই কোণটা হয়ে যাবে 120 ডিগ্রি, কারণ এটা একটা সরল রেখা। তাহলে সুতরাং আমরা এখানে লিখে দিচ্ছি, সুতরাং ও ডিই কোণ হয়ে গেল 120 ডিগ্রি। আবার আমরা জানি একটা ত্রিভুজের যদি কোনো একটা বাহুকে বর্ধিত করে দেওয়া হয়, বাইরের দিকের কোণটা ভেতরের দুটো কোণের সমষ্টির সাথে সমান হয়। তো এটা 120 ডিগ্রি, আমরা এটা জানি না। এটাকে আমি ওয়াই যদি ধরে নিই তাহলে সেটা কি হবে, এই যে বাইরের দিকে কোণটা রয়েছে 140 তার সাথে সমান হবে। তাহলে 120 যোগ কোণ ওয়াই, এটাকে আমি যদি ওয়াই ধরে নেই, এটা হয়ে যাবে 140 ডিগ্রি। এখান থেকে ওয়াইয়ের মান কত হলো, 140, 120 ওইদিকে চলে গেলে বিয়োগ করতে হবে। তাহলে আমার মান হয়ে গেল কিন্তু 20 ডিগ্রি ওয়াইয়ের মান। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। ভিডিওটিকে থামিয়ে তোমরা কিন্তু নোট করে নেবে। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলা দিয়েছে কোনো বৃত্তের এবি চাপের উপরে একটা চাপ রয়েছে এবি, এই চাপের উপরে পরিধিস্থ কোণ যে এসিবি, এই কোণটা বলে দিয়েছে আমাকে 30 ডিগ্রি। বৃত্তের অবশ্যই একটা কেন্দ্র রয়েছে, সেটাকে আমরা ও লিখতে পারি। এবার বলেছে জ্যা এবি এর দৈর্ঘ্য 5 সেমি। এই যে এবি জ্যাটা যদি যোগ করে দিই, এটা আমাকে বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তো আমরা জানি যদি আমরা এটা যোগ করে দেই, আমাদের একটা উপপাদ্য ছিল কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। এটা ও কেন্দ্রের মধ্যে যে কোণটা সেটা কত হবে, এর দ্বিগুণ। তো 30-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে, এই কোণটা হয়ে গেল আমার কিন্তু 60 ডিগ্রি। এবার আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এ ও বি রয়েছে। এ ও বি এর ক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা সমান, এর ক্ষেত্রে এও সমান সমান ও বি। কেন, কারণ এরা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে এই দুটো কোণও হয়ে যাবে সমান। একটা ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি কত, 180। তো আমি যদি এগুলোকে এক্স করে ধরে নিই, তাহলে এক্স প্লাস 60 সমান সমান 180। কেন হবে, কারণ আমরা একটু আগেই বললাম যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাদের দুটি কোণও কিন্তু সমান হয়। তো একটি কোণ যদি এক্স হয়, আরও একটি কোণ কি হবে, এক্সই হবে, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। ও এ সমান সমান ও বি, দুটি বাহু সমান হয়ে গেছে ত্রিভুজের। তাহলে এটা যোগ করলে 2x, এই 60টা ওইদিকে চলে গেলে বিয়োগ করতে হবে। 2x, এটা বিয়োগ করলে হচ্ছে 120। এক্স এর মান এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 120/2 করলে 60 ডিগ্রি। তো প্রতিটি কোণ হয়ে গেল কত করে, 60 ডিগ্রি। তাহলে তিনটি কোণের মানে কিন্তু হচ্ছে এখানে 60 ডিগ্রি। তো এই ক্ষেত্রে এই ত্রিভুজটি হয়ে গেল একটা সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের মানও সমান থাকে। তো সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 5। এটা 5 হলে এটাও হয়ে যাবে 5। এবার আমাকে বলেছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস অর্থাৎ কি,
যে কেন্দ্র দিয়ে যে লাইনটা যায়। তো এটা যদি 5 হয়, এটাও কত হবে 5। তাহলে বৃত্তের ব্যাস কত হয়ে গেল? ব্যাস সমান সমান 5 যোগ 5 10 সেন্টিমিটার। আর আমাকে বলেছে ব্যাসের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে আমরা ব্যাস বানিয়েছি, এই যে ব্যাস, এর উপরে যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার হয়ে থাকে। তাহলে 10-এর স্কোয়ার 10 10-এ 100 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা কি করলাম এখানে? সবার প্রথমে কেন্দ্রস্থ কোণ ছিল 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তার ডবল এখানে পেয়ে গেলাম 60 ডিগ্রি। যেহেতু এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটা হয়ে গেল একটা সমদ্বিবাহু ত্রিভুজ। বাকি দুটো কোণও কত হয়ে গেল? 60 ডিগ্রি করে হয়ে গেল। তো একটা ত্রিভুজের তিনটা কোণ যদি হয় 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে, তার মানে ত্রিভুজটি হয়ে গেল একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের সবগুলো বাহুই সমান। তাহলে এই যে ব্যাসার্ধটা, এটাও আমি পেয়ে গেলাম 5। তো ব্যাসার্ধ যদি 5 হয়, ব্যাস কত হয়ে যাবে? 10। ব্যাস লিখেছি আমি 10 সেন্টিমিটার। আর এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, 10-এর স্কোয়ার মানে 100 সেন্টিমিটার স্কোয়ার। তোমরা কিন্তু ডায়াগ্রামটা বানিয়ে, মানে ছবিটা বানিয়ে একটু ধীরে ধীরে করে নেবে, তাহলেই হয়ে যাবে। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি 52 ডিগ্রি 58 মিনিট 23 সেকেন্ডের পূরক কোণের মান কত? পূরক কোণ আর সম্পূরক কোণ। পূরক কোণ মানে বুঝতে হবে আমাদেরকে, কিন্তু পূরক কোণ কখন হয়? যখন দুটি কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। কত হয়? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে আমাকে এটা বিয়োগ করে দিতে হবে। যেভাবে আমরা বের করি যে 30 ডিগ্রির পূরক কোণের মান হলো 60 ডিগ্রি, কি করে পেলাম? 90 থেকে 30 বিয়োগ করে। তো আমাকে কি করতে হবে? 90 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড এটা থেকে বিয়োগ করে দিতে হবে। এটা 52, 58 আর 23 রয়েছে। আমি যদি বিয়োগ করি, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এগুলো 00 রয়েছে, এখানে তো বিয়োগ যাবে না, ধার নিতে হবে। তো ধার নিলে এটা, এখানে যদি এক ধার নিই, এটা হয়ে যাবে আমার 60। এটা কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। প্রথমে আমি এর কাছে তো কিছু নেই, এর কাছ থেকে ধার নিতে হবে। এর কাছ থেকে ধার নিলাম, এর হয়ে গেল 60। আবার একে 1 দিয়ে দিয়েছে, এটা হয়ে যাবে কিন্তু 59। আর এখানে কিন্তু 1 কমে যাবে। তো আমরা বিয়োগ করলে এখানে কত পাচ্ছি? এটা হয়ে গেল 7, আর 1 কমে যাবে, 5 থেকে 2 গেলে 3। এখানে সরি, এটা একটা দাগ হবে, এটা দুটো দাগ হবে। এটা বিয়োগ করলে হবে 1, 5 5 মিলে গিয়েছে 0, আর এটা তো 1 চলে গিয়েছে। তাহলে এখানে 9 আছে, 9 থেকে 2 গেলে হয়ে গেল 7, আর এটা হয়ে যাবে 8 থেকে 37 ডিগ্রি 1 মিনিট 37 সেকেন্ড। একই রকমভাবে আমাকে সম্পূরক মানটা আমরা বের করি। সম্পূরক মান কী হবে? সম্পূরক হতে গেলে 180 হতে হবে সমষ্টি। তাহলে 180 ডিগ্রি 00 00, এখান থেকে বিয়োগ করছে আবার 52 ডিগ্রি 58 মিনিট 23 সেকেন্ড, একই রকম হবে। তো এই ক্ষেত্রে এটা তো 1 কমে যাবে, মানে এটা হয়ে যাবে 1 7 9, আর বাকিগুলো যেমন এটা হয়ে যাবে 5 9, এটা হয়ে যাবে 60। ধার নিয়েছে, এখান থেকে 1 ধার নিলে কিন্তু 60 60 হয়, বললামই এখনই। তাহলে এটা বিয়োগ করলে একই রকম হচ্ছে, এটা তো 37ই হবে, আর এটা 1 হয়ে যাচ্ছে, আর এই ক্ষেত্রে বিয়োগ করলে হয়ে যাবে 7 2 1। তো আমার এই ক্ষেত্রে উত্তর হলো 127 ডিগ্রি। এটা 01, 0টা না দিলেও চলবে, 1 মিনিট 37 সেকেন্ড। আমরা দুটোই কিন্তু পেয়ে গেলাম, পূরক কোণ আর সম্পূরক কোণ। পরের প্রশ্ন বলে দিয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র দিয়ে দিলাম। ব্যাসার্ধ বলে দিয়েছে আমাকে 28 সেন্টিমিটার, আরেকটা বলেছে বৃত্তচাপ যেটা 5.5 সেন্টিমিটার। এখান থেকে আমি একটা বৃত্তচাপ ভেবে নিলাম, এটা 5.5 সেন্টিমিটার। বলেছে এটা যে কেন্দ্রে কোণ করবে, সেই কোণের বৃত্তীয় মান কত? কোণের বৃত্তীয় কোণের মানের সূত্র হলো থিটা সমান সমান
বৃত্তচাপের দৈর্ঘ্য বাই কিন্তু ব্যাসার্ধ হয়ে থাকে। এবার এই ক্ষেত্রে বৃত্তচাপের দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 5.5 সেন্টিমিটার, ব্যাসার্ধ বলে দিয়েছে 28 সেন্টিমিটার, কিন্তু আমাকে জানতে চেয়েছে বৃত্তীয় মান যদি বের করতে হয় আমাকে করতে হবে উপর নিচে পাই দিয়ে গুণ করতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, একটা পাইকে আমাকে বসাতে হবে, নিচের যে পাইটা এটাকে বসাতে হবে 22/7, কারণ আমাকে পাই দিয়ে মান লাগবে। তো এটা 28, আমরা জানি পায়ের মান কত 22/7, তো এই পায়ের মান 22/7, এখানে 22 দিলাম, নিচে 7 হতো সেই 7টাকে আমি উপরে দিয়ে দিলাম। এবার 7 4 28, আর এখানে যদি কাটাকাটি করি 11 দুগুণে 22, 11, যেহেতু এখানে পয়েন্ট আছে 0.5, এই পয়েন্টটাকে যদি উঠিয়ে দেই তাহলে একটা 10 হবে, 5 2 10। তো এই ক্ষেত্রে কাটাকাটি করে হচ্ছে উপরে পাই আর নিচে গুণ করে হলো 16। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। একটু সবাই লিখে নেবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। পরের প্রশ্নটি বলে দিয়েছে 2x = 3 sin থিটা এবং 5y = 3 cos থিটা। এখানে বলেছে থিটাকে অপনয়ন করতে আর x আর y এর মধ্যে সম্পর্ক। যখনই এমন দেওয়া থাকবে সাইন থিটা আর কস থিটা দিয়ে কোনো কিছু, আমরা কিন্তু একটা সম্পর্ক জানি সাইন থিটা আর কস থিটার মধ্যে। আমরা কি জানি? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমাকে কি প্রথমটা থেকে সাইন থিটার মান বের করতে হবে। প্রথমে কি দেওয়া আছে 2x = 3 সাইন থিটা। এই ক্ষেত্রে সাইন থিটা কত হয়ে যাচ্ছে, সাইন থিটা = 3টা যদি ওই সাইডে চলে যায় নিচে হয়ে যাবে, মানে 2x/3। পরেরটা থেকে আমাকে কস থিটার মান বের করে নিতে হবে। 5y = দেওয়া আছে 3 cos থিটা। এখান থেকে কস থিটার মান কত হয়ে যাচ্ছে, কস থিটা সমান হয়ে গেল 5y, 3টা যদি নিচে চলে যায় /3। আমরা যদি এবার এই সমীকরণে মান বসিয়ে দিই তাহলে হচ্ছে 2x/3 তার স্কোয়ার প্লাস 5y/3 তার স্কোয়ার ইকুয়াল টু 1। তো এর ক্ষেত্রে বর্গ করলে হয়ে যাচ্ছে 4x²/9 ইকুয়ালস টু 25y²/9 ইকুয়াল টু 1। অলরেডি আমার সম্পর্ক হয়ে গেছে, তা আমরা চাইলে এটাকে একটু সাজিয়ে লিখতে পারি যে 9 হয়ে গেল লসাগু, 4x² প্লাস 25y² = 1। এখান থেকে আমরা পাচ্ছি 4x² প্লাস 25y² ইকুয়ালস টু 9। এটাই হয়ে গেল আমার এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, আর এখানে কোনো থিটা নাই, তাহলে থিটা অপনয়নও হয়ে গেল। তোমরা ভিডিওটিকে পজ করে লিখে নাও। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। পরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি tan 2 থিটা ইকুয়ালস টু cot a মাইনাস 18 ডিগ্রি হলে 3a এর মান কত। এবার আমরা কিন্তু একটা সূত্র জানি যে tan 90 মাইনাস থিটা সমান cot থিটা হয়ে থাকে। তো যেখানে আমার cot থিটা দেওয়া আছে সেখানে আমি কি লিখতে পারি, tan 90 মাইনাস থিটা আকারে। তো এখানে tan 2a, আর যেটা cot থিটা ছিল সেটাকে লিখলাম আমি tan 90 মাইনাস যেটা দেওয়া আছে, এটা আমরা লিখতে পারি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। tan যদি মনে মনে ক্যান্সেল করে দেই তাহলে কি হচ্ছে 2a, এটা 90 বিয়োগ a, মাইনাসে মাইনাসে প্লাস 18, মাইনাস এটা এদিকে চলে আসলে হয়ে যাবে প্লাস a। তাহলে 2a আর 1এ 3a হয়ে গেল, এটা যোগ করলে হয়ে গেল 108 ডিগ্রি। আর আমাকে প্রশ্নে এটাই জিজ্ঞেস করেছে যে 3a এর মান কত। তোমাদের যাদের যাদের মনে হচ্ছে একটু ভিডিওটা স্পিড হয়ে যাচ্ছে তোমরা কিন্তু ভিডিওটিকে পজ করে লিখে নিও, আর তবুও যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন আমরা দেখি cos আলফা প্লাস sec আলফা ইকুয়ালস টু 2 বলে দিয়েছে। তো cos আলফা আর sec মানে আমরা জানি 1/cos আলফা ইকুয়ালস টু 2। এটা যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে কি হচ্ছে, cos আলফা লসাগু, নিচে যেহেতু কিছু নেই এটার সাথে এটা গুণ করে দিতে হবে। একই জিনিস গুণ করলে হয়ে যায় cos স্কোয়ার আলফা, আর এটা মিলে গিয়েছে তো 1 হবে, 2 হয়ে গেল। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, cos স্কোয়ার আলফা,
এটা এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 2 cos আলফা, তাহলে cos স্কোয়ার আলফা, এটা যদি এই সাইডে চলে আসে মাইনাস হয়ে যাবে, -2 cos আলফা, এটা আমি 1 লিখতে পারি আর 1টাকে 1 স্কোয়ার লিখতে পারি। কেন করলাম? তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে cos আলফা মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে cos আলফা সমান সমান 1। cos কত ডিগ্রির মান 1 হয়ে থাকে? cos 0 ডিগ্রির মান 1 হয়ে থাকে, তাহলে 0, cos cos ক্যান্সেল হয়ে গেল, আলফা সমান সমান হয়ে গেল 0 ডিগ্রি। এবার আমাকে কি বের করতে বলেছিল যে cos আলফা প্লাস sec স্কোয়ার আলফা কত? তো আমরা জানি cos আলফার মান কত, এখানে যেহেতু 0 বেরিয়ে গেছে cos 0 ডিগ্রি আর sec স্কোয়ার 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হয়ে গেল 1 আর sec 0 ডিগ্রির মান হবে 1, তো এটা হয়ে গেল 2 হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। পরের প্রশ্ন বলে দিয়েছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? যখনই শতকরার অঙ্ক দেওয়া থাকবে আমরা চাইলে কিন্তু এটাকে 100 করে ধরে নিতে পারি। আমি ধরি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 100 একক ধরে নিলাম আমি। তো ঘনকের যদি একটি ধারের দৈর্ঘ্য 100 একক হয় তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়ে থাকে? 6a স্কোয়ার। তো এই ক্ষেত্রে 6 ইন্টু 100 স্কোয়ার করলে কত পাবো আমরা? 1 4টা 0, অর্থাৎ 6 4টা 0, এত কি বর্গ একক হবে, বর্গ একক। এবার বলেছে যদি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি হয় তাহলে 50% বৃদ্ধিতে কি হবে? বৃদ্ধিতে ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত হয়ে যাবে? 50 বেড়ে গেছে 150 হবে, 150 একক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র ক্ষেত্রফল একই রকম 6a স্কোয়ার, এই ক্ষেত্রে 6 ইন্টু 150, তাই স্কোয়ার যদি করে দেই তাহলে আমরা পাচ্ছি 6 ইন্টু 225 15 স্কোয়ার আর 2টা 0, আবার এটাকে গুণ করে দিলে হয়ে যাবে 0 0 6 5 30, 3 6 দুগুণে 12 3 15, হাতে আছে 1, 6 দুগুণে 12 13, এত বর্গ একক। তাহলে আগে ছিল 6 4টা 0 বর্গ একক, এখন হয়ে গেছে এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? ক্ষেত্রফল বৃদ্ধি বিয়োগ করে দিতে হবে 1 3 5 3টা 0 বিয়োগ 6 4টা 0, বিয়োগ করলে পাচ্ছি আমরা 5 3টা 0 7, এত বর্গ একক। তাহলে শতকরা বৃদ্ধি কত? শতকরা বৃদ্ধি কতটা বেড়েছে? 7 5 3টা 0, কতর মধ্যে বেড়েছে? 6 4টা 0-এর মধ্যে, শতকরা তার মানে 100 দিয়ে গুণ, 2টা 0 কাটা, এটা 2টা 0 কাটা। এবার আমরা যদি করি তাহলে 3 2 6, 3 2 6, 3 5 15 0, তাহলে 2 1 2, 2 2 4 আর 2 5 10, তাহলে উত্তর হয়ে গেল আমার 125%। পরের প্রশ্ন দেখছি আমরা লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে সি বর্গ একক, তার মানে সি কত হবে? লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে চোঙের যদি আমরা ছবিটা দেখি এই টাইপের ছবি হয়ে থাকে, এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু 2πr/h হয়, যেটা আমাকে সি বলে দিয়েছে। ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে আর, আয়তন বলে দিয়েছে ভি। ভি সমান সমান আবার কি হয়? আয়তনের সূত্র πr² h। আমি জাস্ট এখানে সূত্রগুলো একবার করে বলে দিচ্ছি।
তাহলে আমাকে কি জিজ্ঞেস করেছে, সি আর বাই ভি এর মান কত। সি এর মান কত, 2 পাই আর এইচ, আর তো আর ভি আমাকে দেওয়া আছে পাই আর স্কোয়ার এইচ। এই এইচ কাটা, উপরে দুটো আর আছে, নিচেও দুটো আর আছে, পাই পাই কাটা, তো সব কেটে গেল, পড়ে থাকলো 2। তাহলে আমার সি আর বাই ভি এর মান কত হয়ে গেল, 2 হয়ে গেল। সবাই করে নাও। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। পরের প্রশ্নে বলে দিয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু এই টাইপের দেখতে হয়ে থাকে। এর আমাকে বলেছে কি বলে দিয়েছে, আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ছিল, বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল হয়ে থাকে, অথবা আমরা এটাকে লিখতে পারি পাই আর রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর আমাকে বলে দিয়েছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন আবার হয়ে থাকে, শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমাকে বলে দিয়েছে আয়তন আর ক্ষেত্রফল সমান, তার মানে এই যে এই দুটো রাশি সমান বলে দিয়েছে। তো আমি কি করি, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার করে দিলাম। এই ক্ষেত্রে পাই পাই কেটে দিলাম, আর এখানে একটা আর এখানকার স্কোয়ারের সাথে কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, আর এইচ বাই 3 সমান সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। যেহেতু রুট থাকলে বলেছে উভয় দিকে বর্গ করতে হবে, তাহলে উভয় দিকে বর্গ করলে হবে, এদিকে আর স্কোয়ার এইচ এর স্কোয়ার, নিচে 3 স্কোয়ার 9, আর এখানে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমার প্রশ্নে জিজ্ঞেস করেছে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান কত। তো আমি কি করি, এই যে এই পার্টটা আছে এটাকে ওই সাইডে নিয়ে চলে যাই, তাহলে কি হবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান, এদিকে কি পড়ে আছে 1/9 পড়ে আছে, কারণ 9টা নিচে ছিল। তো আমি এটাকে যদি আলাদা করে দিই, তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার আর আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান 1/9, আর স্কোয়ার কাটা, এইচ স্কোয়ার কেটে দিলাম, তাহলে আমার এখানে পড়ে থাকছে 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার সমান সমান 1/9। আমার কিন্তু উত্তর হয়ে গেল। তোমরা ভিডিওটিকে থামিয়ে বা রিপিট করে নিয়ে তোমরা কিন্তু করে নিতে পারো। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। এবার আমাকে বলে দিয়েছে একটা নিরেট অর্ধগোলকের আয়তন। অর্ধগোলক মানে কি, যে এই টাইপের একটা গোলক রয়েছে, 3D শেপের অবজেক্ট। অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তনের সূত্র হলো অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তনের সূত্র হলো 2/3 পাই আর কিউব। এটা অর্ধগোলকের আয়তন হয়। আর অর্ধগোলকের বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। আমাকে এই দুটি কি বলে দিয়েছে, এই দুটি বলে দিয়েছে প্রশ্নে সমান। তাহলে সুতরাং আমরা কি করতে পারি, 2/3 পাই আর কিউব সমান সমান 3 পাই আর স্কোয়ার। এই পাই পাই যদি কেটে দেই, আর এখানে দুটো আর স্কোয়ার আছে মানে দুটো আর, এখানে 3টে কেটে গিয়ে একটা পড়ে থাকছে, তাহলে আর সমান সমান কত, 3, আর এই পাশের ভগ্নাংশটা ওই পাশে গেলে উল্টে যাবে, 3/2, তো অর্থাৎ হয়ে গেল 9/2, আর 9/2 করলে আমি পাচ্ছি 4.5। তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে গেল, সুতরাং অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার, যদি সেন্টিমিটারে দেওয়া থাকে। দেওয়া নেই, আমরা একক লিখব, একক। পরের প্রশ্নটি বলে দিয়েছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। অর্থাৎ এরকম টাইপের যদি একটা ঘনক থাকে, সেই ঘনকের কর্ণ দেওয়া আছে। আর ঘনকের কর্ণর সূত্র আমরা কি জানি, কর্ণ অর্থাৎ কিন্তু এই যে এই কোণা থেকে
এই কোণ অবধি, এটাকে বলে কর্ণ। এবার ঘনকের কর্ণের সূত্র হয়ে থাকে, ঘনকের কর্ণ হয়ে থাকে √3 ইন্টু বাহু। এবার আমাকে এটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে সুতরাং √3 ইন্টু বাহু যদি করি, এটা প্রশ্নে বলে দিয়েছে 4√3। √3 যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে আমি এখান থেকে বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 4 একক বা 4 সেন্টিমিটার। এবার একটা ঘনক আছে যার বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, সেই ঘনক থেকে সর্ববৃহৎ বলে দিয়েছে যে অর্ধগোলক কাটা যাবে। অর্ধগোলক কেমন হবে, এখান থেকে সর্ববৃহৎ যদি আমি অর্ধগোলক ভাবি, এই অর্ধগোলকটা এই টাইপের হবে, নিচেরটা এই টাইপের একটা অর্ধগোলক হবে। তো এই যে ঘনকের যেটা বাহুর দৈর্ঘ্য, সেটাই হয়ে যাবে সেই অর্ধগোলকের ব্যাসার্ধ, সরি ব্যাস হয়ে যাবে। তাহলে সুতরাং অর্ধগোলকটির ব্যাস হবে 4 সেন্টিমিটার। তাহলে সুতরাং এখান থেকে আমি পাচ্ছি ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয়ে যাবে 4/2 মানে 2 সেন্টিমিটার। আর আমাকে জিজ্ঞেস করেছে যে সর্ববৃহৎ অর্ধগোলক কেটে নেওয়া যাবে তার বক্রতলের ক্ষেত্রফল। আর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা একটু আগেই করেছি। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr²। সমগ্র তলের হলে 3πr² করতে হতো। তো এখানে 2π এর মান আমরা 22/7 বসালাম, আর r² মানে 2 ইন্টু 2। তো আমরা যদি এটা করে দিই, তাহলে এখানে হচ্ছে 2 2 4 2 8 8 2 16, হাতে আছে 1, 8 2 16 17/7 এত সেন্টিমিটার স্কোয়ার। বা এটাকে চাইলে ভাগ করে আমরা করতে পারি, 1 7 6 7 2 14, 3 6 7 5 35, 1 পয়েন্ট দিলে 0 হবে, 7 1 7, আবার 3 দিলাম 0, 7 4 28। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, প্রায় 25.14 সেন্টিমিটার স্কোয়ার। এটা আমরা লিখে দিতে পারি প্রায়। তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্নটি বলে দিয়েছে 32 কেজি, 30 কেজি, 38 কেজি, অনেক কেজি দেওয়া আছে, এই ওজনগুলির মধ্যমা নির্ণয় করো। আমরা বলেছিলাম আগে যে মধ্যমা নির্ণয় করার জন্য কি করতে হবে, রাশিগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে অথবা অধক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তো আমি এখানকার মধ্যে সব থেকে ছোট কে আছে, 32 কেজি আছে, 32 কেজি, তারপর 36 কেজি আছে, না তার আগে একটা রয়েছে 30 কেজি, তারপর এখানে কত আছে, 30 হয়ে গেল, আরেকটা আছে 65 কেজি। আমরা লিখব যে মানগুলির ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এবার ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমরা দেখছি এখানে কটা রাশি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11। তাহলে এখানে n এর মান কত, 11, মানে 11টা রাশি আছে। যদি বিজোড় সংখ্যক রাশি থাকে তখন আমাদেরকে কি করতে হবে, n + 1/2 তম পদ হবে আমার মধ্যমা। এবার এই ক্ষেত্রে আমার n এর মান কত হয়ে গেছে, n এর মান হয়ে গেল 11। তাহলে 11 যোগ 1/2 অর্থাৎ 12/2, কাটাকাটি করলে 6তম পদই হবে আমার মধ্যমা। তো 6 নম্বর পদে কি আছে, 1 2 3 4 5 6, এই যে এখানে 40 কেজি রয়েছে, এটাই হয়ে গেল মধ্যমা। তাহলে মধ্যমা সমান সমান 40 কেজি হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় ভিডিওটি তোমরা আরেকবার রিপিট করে দেখে নিতে পারো। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এর পরের প্রশ্ন দেওয়া আছে সামেশন i1 to n xi - 7 = 12। এই ধরনের প্রশ্নগুলি আমরা কি করে সমাধান করব, অনেক সোজা বলেছিলাম। শুধু কি করতে হবে, উপরের যে সংখ্যাটা আছে সেটা দিয়ে
পরেরটাকে গুণ করে দিতে হবে। তো পরেরটাকে গুণ করলে কি হবে, তার আগে এখানে লিখবো সামেশন এক্স আই, এখানে এটা 7n ইকুয়াল টু 12, আর পরের ক্ষেত্রে একই রকমভাবে সামেশন এক্স আই হবে, আর এটা গুণ করলে হবে 3n সমান সমান 72। এই ক্ষেত্রে সামেশন এক্স আই এর মানটা আমরা বের করে নিচ্ছি, 7nটাকে ওইদিকে যদি পাঠিয়ে দিই 12 মাইনাসটা হয়ে যাবে প্লাস 7n, আর এই মানটাই আবার এখানে আমি বসিয়ে দিচ্ছি 12 প্লাস 7n প্লাস 3n সমান সমান 72। এখানে এটা যোগ করলে হবে 10n, আর 72 12টা ওইদিকে চলে গেলে মাইনাস করে দিতে হবে, তাহলে 10n সমান সমান বিয়োগ করলে হলো 60, n এর মান 60/10, কাটাকাটি করলে হয়ে গেল 6। তো আমার n এর মান কিন্তু হয়ে গেল 6। আমার n এর মানে জিজ্ঞেস করেছিল, তাহলে আমার কিন্তু উত্তর হয়ে গেছে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তোমাদের WBH টেস্ট পেপারের এটি কিন্তু সর্বশেষ প্রশ্ন 2 নম্বরের সাজেশন থেকে। আশা করি তোমরা সাজেশনের অঙ্কগুলি করতে করতে একটা আইডিয়া হয়েছে যে তোমরা কি করে করবে। মাধ্যমিক পরীক্ষায় কিন্তু একই ধরনের প্রশ্নগুলি আসতে চলেছে, একটু চেঞ্জ থাকতে পারে। তোমরা কিন্তু যদি বারবার 2-3 বার করে প্র্যাকটিস করো, আরও বাকি টেস্ট পেপারের গুলো সলভ করো, তাহলে কিন্তু আয়ত্তে চলে আসবে, তোমরা পেরে যাবে। তো আমরা এই প্রশ্নটা দেখি। এখানে আমাকে কিছু তথ্য দেওয়া আছে, বলে দিয়েছে সংখ্যাগুরু মান 37। এবার সংখ্যাগুরু মান কোনটা হয়? সংখ্যাগুরু মান হলো যেই তথ্যটা বা যেই সংখ্যাটি এখানে বারবার রিপিট হয়েছে, আমাকে দেখতে হবে এখানে কোনটা বেশি বার আছে সব থেকে। আমি দেখতে পাচ্ছি x-3 এখানে আছে, x-3 আরেকবার আছে, x+3টা দুবার রয়েছে, বাকি আর কোনো কিছুই দুবার নেই। তাহলে x+3টাই হবে সংখ্যাগুরু মান, x+3 লিখব উপরের তথ্যর সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান অর্থাৎ যেই রাশিটা বা যেই সংখ্যাটা বেশি বার থাকবে। এটা আমার দেওয়া আছে x+3, আর এটা আমাকে প্রশ্নেই বলে দিয়েছে সংখ্যাগুরুর মান হলো 37। তো সমান সমান আমি করে দিলাম 37। এখান থেকে x সমান সমান কত হয়ে গেল 37, 3টা যদি এই পাশে চলে আসে বিয়োগ হবে, বিয়োগ করলে আমরা পাচ্ছি 34। তো x এর মান পেয়ে গেলাম 34, একদম সোজা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর ভিডিওটাই হয়তো তোমাদের অনেকটাই উপকারে আসবে। আর আমার এই চ্যানেলটা কিন্তু একদম নতুন, এই চ্যানেলে আমি চেষ্টা করছি যতটা ভিডিও দেওয়া সম্ভব। তোমরা যারা যারা প্রথমবার এই চ্যানেলে ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে এরপরে যেসব ভিডিওগুলো পোস্ট করব বা ছাড়বো সেগুলি কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই অবধি, ধন্যবাদ সবাইকে।